পাহাড়ে আগুন জ্বলছে, আর সেই আগুনে কিছু গোষ্ঠী এবং কিছু দেশ বারবিকিউ পার্টি করার চেষ্টা করছে। আমরা আগেও দেখেছি যে পাহাড়ে সমস্যা হয়েছে, কিন্তু সেই সমস্যার স্বরূপ বা রূপ এই বর্তমান পরিস্থিতির মতো হয়নি। তাহলে আমাদেরকে আসলে চিন্তা করতে হবে, এই যে পাহাড়ে এখন বিশৃঙ্খলা সৃষ্টি হলো, একটা সমাধানযোগ্য ঘটনা বিশাল বড় পরিসরে রূপ নিল, এর লাভবানটা কে? কারা আসলে পাহাড়ে অশান্তি চায়? কারা পাহাড়ের এই সমস্যাকে জিয়ে রেখে দেশকে অস্থিতিশীল করতে চায়? এটা আমাদেরকে অবশ্যই ভাবতে হবে। একদিক দিয়ে পাহাড়ের সমস্যা তৈরি হয়েছে, আরেক দিক দিয়ে দেখতে পেলাম যে ছাত্রলীগের একজন কর্মী, যিনি অবশ্যই পাহাড়ি আদিবাসী বা নৃগোষ্ঠীর লোক, তিনি পাহাড়ের স্বাধীনতা ঘোষণা করে দিয়েছেন। ঘটনাগুলো, কনসিকুয়েন্স গুলো আপনারা চিন্তা করেন। সমস্যা তো যে কোনো জায়গায় থাকতে পারে, পুরো বাংলাদেশে কি সমস্যা হয়নি? আমরা কি সমস্যা থেকে বাইরে ছিলাম? 5 তারিখের পর কি অরাজকতা হয়নি? কিন্তু সেটাও তো আপনার সমাধানের পথে আস্তে আস্তে চলে এসছে। তাহলে পাহাড়ের সমস্যা কি সমাধানযোগ্য নয়? পাহাড়ের যে গোষ্ঠী থাকেন বা যারা আদিবাসী থাকেন অথবা বাঙালি যারা থাকেন, যাদেরকে পাহাড়িরা আবার সেটেলার বলেন, তারা কি আজকে থেকে বসবাস করছেন? তারা তো বহুদিন যাবৎ পরস্পরের ভ্রাতৃত্বপ্রতিম ভাবে পাহাড় এবং সমতলে বসবাস করে আসছেন। পাহাড়ের মানুষের জন্য আমরা কোটার ব্যবস্থা করেছি, তারা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করেন, চাকরিতে কোটা পান, পুলিশ, আমাদের প্রশাসনে প্রচুর পরিমাণ এইসব পাহাড়ি ভাই বোনরা রয়েছেন। কোনো সমস্যা তো হয়নি। কিন্তু এই সমস্যা কিন্তু আসলে কারো না কারো দ্বারা সৃষ্টি হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে এই পাহাড়ে যখন এই সমস্যা তৈরি হয়েছে, তখনই ত্রিপুরার এক মন্ত্রী আগ বাড়িয়ে নরেন্দ্র মোদীকে চিঠি লিখে ফেলেছেন, এবং সেই চিঠিতে তিনি বলছেন যে বাংলাদেশের এই ধরনের সহিংসতায় 40 জন মারা গিয়েছে এবং 100টি ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। কত বড় মিথ্যা, চিন্তা করেন। এবং তিনি মোদির কাছে দাবি করছেন বাংলাদেশের সামরিক হস্তক্ষেপের। তাহলে বুঝতেই পারছেন যে আমাদের পাহাড়ের যে সমস্যা, এই সমস্যা কখনই আর কমবে না, এটা দিনকে দিন বাড়তে থাকবে। আর আমাদের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তারা যথেষ্ট শান্ত মেজাজের বলেই এখন পর্যন্ত মনে হচ্ছে, এবং তারা যে শান্ত মেজাজে এখনো আছেন, সেটার সুযোগই সবাই নিচ্ছেন, সেই সুযোগে সদ্ব্যবহার করছেন। না হলে তো এমনটা হওয়ার কথা না। আবার একটা গোষ্ঠী দেখতে পেলাম, জুমল্যান্ড নাম দিয়ে তারা আমাদের পার্বত্য অঞ্চলকে সাথে নিয়ে একটা ম্যাপও প্রকাশ করে দিয়েছে। তাহলে বুঝতেই পারছেন, এই যে পাহাড়ে অশান্তি হচ্ছে, এর পিছনে রয়েছে একটি দেশ। কাজে এটিকে ছোট করে দেখার কোনো উপায় নেই। এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ, এবং সেই ষড়যন্ত্র আমাদেরকে থামাতে হবে। এবং পাহাড়ে যে ধরনের যে আদিবাসী ভাই বোনেরা রয়েছেন, যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়েছে, তারা কিন্তু বাংলাদেশী, তারা আমাদেরই অংশ, শুধু কি তারা পাহাড়ে থাকে। আর পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রম চালাতে খুবই সুবিধা হয়, যার কারণে সেখানে প্রচুর পরিমাণ সন্ত্রাসী কার্যক্রম চলেও আসে। এবং আপনারা নিশ্চয়ই জানেন, সেখানে ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট নামে একটি গোষ্ঠী রয়েছে, যাদেরকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যা দিলে ভুল বলা হবে না। তাদের কাছে রয়েছে অস্ত্র, তারা সেখানে নানান ধরনের অরাজকতা তৈরি করে, বিভিন্ন জনের কাছ থেকে চাঁদা আদায় করে, এবং সমতলের যেসব মানুষ বা যাদেরকে তারা সেটেলার বলে, তাদের উপরও তারা চড়াও হয়। এটা নতুন কিছু নয়, এবং কিছু হলেই গাড়ি ভর্তি করে তারা মানুষ নিয়ে যায়, কাউকে অপহরণ করে, কেউ বাণিজ্য করতে গেলে তাদেরকে জিম্মি করে। এই কাজগুলো তো তারা করে, এটা তো মিথ্যে নয়। তাদের দ্বারা নিপীড়িত হয় পাহাড়ে যেসব সাধারণ আদিবাসীরা থাকেন, তারাও তাদের হাতে জিম্মি। এবং তাদের অর্থায়নে কিছু মানুষ, বাংলাদেশের কিছু মানুষ তাদের পক্ষে কথা বলে। তারা বলে যে পাহাড়ে আমরা সেনাবাহিনী চাই না। কেন? আমি তাদেরকে বলতে চাই, আমরা যারা ঢাকাতে আছি, আমাদের এখানে সেনানিবাস আছে, আমাদের কয়েক মাইল পরে পরে পুলিশ স্টেশন আছে। কেন আছে? নিরাপত্তার জন্যই তো তারা আছে। তাহলে পাহাড়ের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সেখানে সেনাবাহিনী কেন থাকবে না? এই সেনাবাহিনী তো আপনারও সেনাবাহিনী,
আপনি যখন আক্রান্ত হবেন তখন আপনিও তো বিচার নিয়ে এই সেনাবাহিনীর কাছেই যাবেন। তাহলে আপনারা সেনাবাহিনী কেন চাচ্ছেন না? আপনারা এজন্য চাচ্ছেন না যেন পাহাড়ে বসে নিরবিচ্ছিন্নভাবে আপনারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যেতে পারেন, কিন্তু সেটা তো আর হতে দেওয়া যাবে না। এবং আমাদের প্রতিবেশী একটা দেশ তাতে বেশ ঘি ঢালছে। তারা ভাবছে যে তারা এই পাহাড়ে অস্থিতিশীলতা তৈরি করে সারা দেশ জুড়ে একটা নৈরাজ্য সৃষ্টি করবে, কারণ তাদের মনে বড় বেদনা। তাদের মনোনীত একটি দল যাদেরকে তারা ক্ষমতায় রেখেছিল অনেকটা জোরপূর্বক ভাবে, এই বাংলার মানুষ তাদেরকে হটিয়ে দিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই তারা খুব প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে এখন আমাদের উপর। ফলে তারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য দুইটা জিনিসকে এখন কাজে লাগাচ্ছে, একটা হলো সংখ্যালঘু, আরেকটা হলো পাহাড়। এই পাহাড়ে তারা নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশকে উচিত শিক্ষা দিতে চায়। কিন্তু আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার রয়েছে তাদেরকে বলতে চাই, আপনারা আরো শক্ত হন। আপনারা যেভাবে শান্ত মেজাজে সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, এটা আসলে সব ক্ষেত্রে কাজে লাগে না। কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে শক্ত ভূমিকা নিতেই হবে। তাছাড়া আমরা কিছুক্ষণ আগেই জানতে পারলাম ভারতের চাকমা সম্প্রদায়ের কিছু লোক নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়েছে সে যেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কোনো বৈঠক না করে জাতিসংঘের অধিবেশনের পর বা সাইড লাইনে যেটা হয়। যদিও ওটা অনেক আগেই নাকচ হয়ে গিয়েছে, তারপরও তারা আবেদন জানিয়েছে। আপনি চিন্তা করেন, তাদের দেশে তারা সংখ্যালঘুদের উপর যে ধরনের নিপীড়ন নির্যাতন করে সেটা নিয়ে তাদের মনোযোগ নেই, তাদের মনোযোগ অন্য দেশের বিভিন্ন ঘটনায়। যদিও তারা এগুলা করতে চায়, কিন্তু আসলে হালে পানি পাবে না। বাংলাদেশ শান্তির দেশ, এখানে শান্তির যে কোনো মূল্যে বজায় রাখা হবে। এবং ভারতকেও আমি বলবো, ভারতের সরকারকে বিশেষ করে বলবো, আপনারা আমাদের অভ্যন্তরীণ সমস্যায় হস্তক্ষেপ করার চেষ্টা করবেন না। এটা কোনোভাবেই দ্বিপাক্ষিক ভালো ফল বয়ে নিয়ে আসবে না। আপনারা আপনাদের সমস্যায় নজর দিন, আপনারা নিজের দেশ নিয়ে কাজ করুন। বাংলাদেশ সম্পর্কে এখন আপনাদের আসলে না ভাবলেও চলবে। আপনাদের মনে থাকার কথা, আমাদের এখানে যখন জুলাই বিপ্লব শুরু হয়েছিল তখন ভারতকে বলা হয়েছিল যে আপনারা আপনাদের এই মনোনীত সরকারকে বলুন তারা যাতে এসব কাজকর্ম না করে। তখন তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিল যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, তাদের করার কিছু নেই। অথচ এখন আমাদের সামগ্রিক এবং সত্যিকারের অভ্যন্তরীণ বিষয়ে তারা নাক গলাতে চাচ্ছে। এটা কোনোভাবেই বাংলাদেশের জনগণ মেনে নিবে না এবং আমরা এটাকে অবশ্যই প্রতিহত করব এবং এ নিয়ে কথা বলবো, কারণ কথা বলছি, কথা চলছে, কথা চলবে।